কিন্তু আপনি এটা আপনার একটা মামলার পরিপ্রেক্ষিতে আদালতে কয়েকদিন আগে কার্যত 355 দিকেই প্রশ্ন তুলেছিলেন, মানে কেন্দ্রীয় বাহিনী রাখা নিয়ে বলা হয়েছিল যে কেন্দ্র পুরো বিষয়টা কেন্দ্রীয়। 355 তো বলতে পারেনি, কোর্ট বলেছে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, রাজ্য সরকার ওখানে কোর্টে করেছে। আমি 1025টা কমপ্লেন হয়েছে ডিজিপির মেলে কোর্টে সাবমিট করেছি। এজি বলছিলেন যে আমরা এর মধ্যে 107টা এফআইআর ট্রিট করেছি। তা 107টা এফআইআর ট্রিট হলে ল অ্যান্ড অর্ডার নেই, এখানে প্রমাণ হয়েছে, সেটা প্রমাণ করা হয়েছে। এবং এজি সাহেব বলছিলেন যে কোনো ঘর ছাড়া নেই। আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি, তার আগে ডিজিপিকে মেল করেছি। অতএব প্রমাণ হয়ে গেছে। অনারেবল জাস্টিস, সিনিয়র জাস্টিস হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেভ দ্য ডেমোক্রেসি, টু প্রিভেন্ট দ্য ইনসিডেন্ট আফটার কাউন্টিং, পুলিশ ফেল করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টে এবং এমএইচকে অ্যাম্পল স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স রাখতে পারেন এবং ডু দ্য নিডফুল, যেটা দরকার সেটা করতে পারেন। কিন্তু কুচবিহার এবং আপনার চোপড়ার ঘটনা, তার সঙ্গে আরও দুটো আপনারা অমিট করে যাচ্ছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। রঘুনাথগঞ্জ 2 মুর্শিদাবাদ জেলার রহিম শেখ জল এবং রাস্তার দাবিতে পাবলিক পঞ্চায়েত অফিসে গেছিল অ্যাজিটেশন করতে। তিনি দুটো বোম হাতে নিয়ে ছুটতে ছুটতে পাবলিককে ডিসপার্স করছেন পঞ্চায়েত অফিসের সামনে থেকে। হি ইজ এ ইলেক্টেড মেম্বার, হিজ নেম ইজ রহিম শেখ, হি বিলংস টু তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ইজ দি রুলিং পার্টি অফ দি স্টেট। সেকেন্ড থিং হচ্ছে বাঁকড়াতে মিন্টু শেখ পঞ্চায়েত মেম্বার, তিনি বাড়ি থেকে বন্দুক তাক করে জনগণের দিকে ফায়ারিং করছেন পাবলিককে ডিসপার্স করার জন্য তার বাড়ির জানলা থেকে, এবং ভিডিও দিয়ে লিডার অফ অপোজিশন। আমি একটা রেসপন্সিবল পোস্ট হোল্ড করছি, আমি করার পরেও স্টিল নাও রহিম শেখকে এবং মিন্টু শেখকে পুলিশ অ্যারেস্ট করেনি, বোমা বা বন্দুক রিকভারি পর্যন্ত হয়নি। দিস ইজ দ্য অ্যাকচুয়াল গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল। অতএব স্বাভাবিকভাবে শুধু যাওয়া আর আসা নয়, যার যা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করা দরকার, এবং মাস এজিটেশনও দরকার। ওয়েস্ট বেঙ্গলে মাস এজিটেশনও দরকার, এবং আমাদের মহিলা এমএলএরাও যেমন করবেন, আমিও পাবলিককে জড়ো করে আমরাও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাব। জুডিশিয়ারির কথা বলছিলেন, এই আইনে এমন কিছু আছে যেটা পুলিশের মিথ্যাচার বন্ধ হয়ে যাবে। এভিডেন্স অ্যাক্টে যা বলে গেছে, এই যে ফলস কেস হয়, আমার নামে যে 45 কেসেস, এই কেস তো দাঁড় করাতে পারবে না। অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, কোর্টে কেস ডায়েরি প্রডিউস না করা, এ তো টাইম বেঁধে দিয়েছে যে 3 দিনের মধ্যে সিডি দিতে হবে, 1 মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে। এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া, অ্যান্টিসিপেটরি বেল চাইলে সিডি প্রডিউস না করা, অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া, এভিডেন্স ট্যাম্পার করা। আজকে আপনার যে কোনো ভিডিও ফুটেজ, মোবাইল ফোন, যে কোনো সিসিটিভি ফুটেজ, তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল, সেগুলো এনেছে। এতে খুব খুব স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে, আর যারা দোষী গিল্টি তারা পানিশমেন্ট পাবে। এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন 13 বছর ধরে, এনডিপিএস এর কেস, 307 এর কেস, নানা ধরনের কেস, এই ব্যবসাটা গুছিয়ে যাবে। তখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন, এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে। আজকে এনফোর্স হয়ে গেছে, বাকি আজকে অনারেবল হোম মিনিস্টার, যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার, তিনি বলেছেন বাকিগুলো 15 আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন, এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে নিয়ে। আপনি রাজ্য শিক্ষা মন্ত্রণালয়ের একটা রায় ছিল যে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। আজকে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার হাতে লাঠি নিয়ে রোগীর আত্মীয়দের মারছে ন্যাশনাল মেডিকেল কলেজের। সব জায়গায় সিভিক ভলেন্টিয়াররাই করে, ভোটও করলো সিভিক ভলেন্টিয়ার। এই সম্ভব আইনকে যিনি বিচার না, এরা বিচার মানে না তো। মুখ্যমন্ত্রী তো সরাসরি বলেছেন ওবিসি রিজার্ভেশন নিয়ে জাজমেন্টের পরে, যা আমি মানি না। এবং তারপরেও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে মিটিং করে জ্ঞান দিচ্ছেন যে জুডিশিয়ারিকে নিরপেক্ষ হতে হবে। কি নিরপেক্ষ হতে হবে?
আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্র ফাইন করেছেন 5 লাখ টাকা, এবং আপনাকে 5 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে। ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে 5 লক্ষ টাকা। আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিশেবল মানে জাজমেন্ট, এবং তার উনি আপিল করতে পারেননি সুপ্রিম কোর্টে। 5 লক্ষ টাকা ওনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড টাইমের মধ্যে। অতএব উনি ঘোষণাই করেছেন, আমি মানি না। আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে 2010 সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন 6-4, ওবিসি এ আর বি। ওবিসি রিজার্ভেশন ছাড়া 100 পয়েন্ট রোস্টার ছাড়া আপনার রিক্রুটমেন্ট হবে না। আপনি বলছেন আমি ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্ট মানি না। সুপ্রিম কোর্টে কবে যাবেন কিনা আমি জানি না। যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে আপনি এটা স্টে করতে পারছেন বা নাল অ্যান্ড ভয়েড করাতে পারছেন, ততক্ষণ এই জাজমেন্ট থাকবে এবং কোনো রিক্রুটমেন্ট হবে না। এত গোয়ার তুমি কেন আপনার? অর্থাৎ যে সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানি না, তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট কি আছে? শুনুন, আপনি এর আগেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবারই কেন্দ্রকে চিঠি লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে। ফের কি আপনি এই যে একের পর এক ঘটনা ঘটছে চোপড়া? না আমি আপনাকে বলি, ইতিমধ্যে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি অ্যাট্রোসিটি এগেনস্ট ওমেন, চাইল্ড এবং মাইনরিটিস যেটা বলতে পারেন, ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। আপনি অ্যাজ এ হোল ল অ্যান্ড অর্ডার নিয়ে তো কেন্দ্রের ডাইরেক্ট হস্তক্ষেপ করার কিছু নেই। এমএইচে বড় জোর রিপোর্ট চাইতে পারে, লিমিটেশনটা বুঝতে হবে। ভারতবর্ষে যে সরকার চলে তারা সংবিধান মেনে চলে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো বলে না যে রাষ্ট্রপতি ভবনে যাওয়া যাবে না। এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না। অতএব কনস্টিটিউশনাল বডিকে দেশের সবাই রেসপেক্ট করে, ইনি দেন না। অতএব ওখানে লিখে বললে তো কোনো লাভ হবে না। যেখানে বললে লাভ হবে সেটা আমি জানি। একটা রাস্তা, ওটা বিধানসভার ফ্লোর, আর একটা জুডিশিয়ারি। 3টে জায়গায় লড়াই করলে লাভ হবে, 3টে জায়গায় লড়াই হবে। লড়াই হচ্ছে বলেই সিপিএম কংগ্রেস অপ্রাসঙ্গিক, বিজেপি ফরমেটেবল, ডিপেন্ডেবল অ্যান্ড স্ট্রং অল্টারনেট। উনি জল মিশিয়ে 2,71,00,000, আমরা জল না মিশিয়ে 2,33,27,000। বলছি আপনি তো আবার দিল্লিতে যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন আবার? না, আমার কোনো প্রোগ্রাম নেই। আর দিল্লি ভারতবর্ষের বাইরেও নয়, আমি এক্স এমপিও বলি। কখন যাব কখন আসবো যেটা দরকার মিডিয়াকে জানাবো। আপনাদের ওগুলো গল্প করার মতো ওগুলো অনেকে করে। এয়ারপোর্টের সামনে মিডিয়া ডেকে রাখে, এয়ারপোর্ট থেকে বেরোনো, আমি সব কারবার থাকি। যেটা দরকার বলি, কোঅপারেট করি, যেটা দরকার নেই আপনার জানারও দরকার নেই। আমার তো নিজস্ব কিছু কাজ থাকে। শুনুন, এই যে আপনি বলেছেন যে সিএসসি, কিন্তু আপনি লাস্ট এক্স স্যান্ডেলটা দেখেননি তো আমার? 2 বলে একটা দিয়েছেন। নো, 2 তো দেখে নিয়েছেন অনেক আগে। আমি একটু আগে করেছি একটা, আমাদের অরূপকান্তি দিগর আরামবাগের প্রার্থী, তিনি ইলেকশন পিটিশন করছেন। আমি কাউন্টিং এজেন্ট সম্রাট মিত্র, যিনি হরিপাল বিধানসভার একটি টেবিলে কাউন্টিং এজেন্ট ছিলেন বিজেপি, তিনি আমার কাছে এআরও বা আরও ডিক্লেয়ার করা রেজাল্ট পাঠিয়েছেন। তাতে আরামবাগ লোকসভা কেন্দ্রের হরিপালের 236 নম্বর বুথে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর পেয়েছেন 254টা ভোট। টিএমসি প্রার্থী বাগ মিতালি, মানে মিতালি বাগ পেয়েছেন 552টা ভোট। কিন্তু কাউন্টিং টেবিলে যিনি ছিলেন তার সিট বলছে অরূপকান্তি দিগর পেয়েছিলেন 254, বাগ মিতালি পেয়েছেন 252। আমরা যে অভিযোগটা করছি, রাউন্ড ওয়াইজ ডিক্লারেশন না করে সন্দেহ অবধি ঝুলিয়ে রেখে নিশ্চিত প্রামাণিক অরূপকান্তি দিগর এরকম বহু বিরোধী দলের প্রার্থীকে এরা হারিয়েছে। 21-এ যা করেছিল এবারেও তাই করেছে, এবং আমরা সর্বক্ষেত্রে আটকাতে পারিনি। আমাদের 1-2 এজেন্ট ছিল, ওদের 8-10 জন করে এজেন্ট ছিল, এবং সরাসরি পুলিশ, ডিএম, আইপ্যাক সব মিলিয়ে কাজটা করেছে। তাই অরূপকান্তি দিগর ইলেকশন পিটিশন করতে চলেছে। ঠিক আছে।